বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস এম ইকবাল। দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। সরকারের দিক নির্দেশনায় অপেক্ষায় বিসিবি। দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বোর্ড। গাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম ফুটবলার ও সংগঠকদের। ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি, নির্বাচন পেছানোর দাবি আমিনুলের। এবং ভুটানে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের হাইকিং করালেন কাবরেরা। রোমাঞ্চিত লাল সবুজ। ফিফার 2 প্রীতি ম্যাচেই স্বাগতিকদের হারানোর লক্ষ্য। এবার অন্য প্রসঙ্গ। পরিবর্তন আসছে বিসিবির মেগা প্রকল্প পূর্বাঞ্চল স্টেডিয়ামের নাম আর নকশায়। তবে শেখ হাসিনার নাম ও নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় বোর্ড। প্রস্তাবিত স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। পরামর্শক হিসেবে রেখে দিতে চায় পপুলাসকেই, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। তালপাকা ভাদ্রের মধ্য দুপুরে নাভিশ্বাসে ওঠা গরমকে সঙ্গী করেই ব্যস্ততা বেড়েছে। হোম অফ ক্রিকেট ছেড়ে পূর্বাঞ্চলে বিসিবি কর্তারা। ফারুক, আকরাম, সুজন, দুই ফাহিম, ইফতেখার, মিঠুরা সবাই এলেন যথাসময়ে। বিসিবির স্বপ্নের মেগা প্রকল্প মেগা স্টেডিয়াম। তবে বছর 5 হলেও দৃশ্যমান উন্নতি নেই। অযত্নে বেড়েছে ঘাসের আস্তর। ইতোমধ্যে ডিজাইন আর পরামর্শক ফি বাবদ খরচের অঙ্ক ছুঁয়েছে প্রায় 100 কোটি টাকা। প্রস্তাবিত স্টেডিয়ামটিতে পুরাতন কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। তবে নৌকার পতনে নৌকার আদলের ডিজাইন যে বদলে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। বদলে যাচ্ছে নামও। অবশ্য বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির ওপর। ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলে একটা ডিসিশন নিত। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। তবে এখনই অবকাঠামোগত নির্মাণ নয়, আপাতত মেটানো চাই মাঠের সংকট। প্রাথমিক পর্যায়ে দুটো মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক ও ঘরোয়া লিগের জন্য অন্তত একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। এখন তো আমাদের খেলা, অনেক ধরনের খেলা আপনি জানেন যে এজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি। আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা, আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় in terms of playing ground, in terms of playing facilities, wickets and etc. সেটা নিশ্চয়ই আমরা দেখব। বাট আপাতত ডেফিনেটলি আছে, দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে। বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটা ডেফিনেটলি দেখব আমরা। 2031 সালে ঘরের মাঠে বাংলাদেশ স্বাগতিক হবে ওয়ানডে বিশ্বকাপের। সেই টুর্নামেন্টের আগে অবকাঠামোগত নির্মাণ কতটা বাস্তব, সঙ্গে নিজস্ব অর্থায়নের পাশাপাশি কি থাকবে মন্ত্রণালয়ও? টু ফার, এখনো 2031। প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। পূর্বের চুক্তি অনুসারে 48 মাসের মধ্যে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা ছিল পপুলাসের, যেখানে 6 মাস ডিজাইন, 30 মাস কাজ আর 12 মাস ছিল রক্ষণাবেক্ষণ পর্যায়ে। দরপত্র স্থগিত হওয়ায় এবার কবে নাগাদ বিরানভূমির রূপ নেবে স্টেডিয়ামে, তার স্পষ্ট উত্তর নেই বোর্ড সভাপতির কাছেও। বিগত নাজমুল হাসান পাপনের কমিটির আরও একটা দায়িত্বহীনতার উদাহরণ এই পূর্বাঞ্চল স্টেডিয়াম। বছরের পর বছর হয়েছে শুধু প্রতিশ্রুতি, হয়েছে শুধু কালক্ষেপণ। বাস্তবতা তো পেছনেই দেখতে পাচ্ছেন। তবে বদলে যাওয়ার স্লোগান নিয়ে ফারুক আহমেদ বলছেন, আপাতত কোনো অবকাঠামো নির্মাণ নয়, এই মাঠে যত দ্রুত সম্ভব তারা ফেরাতে চান ক্রিকেট। মাহবুব লিমন, সময় সংবাদ, পূর্বাঞ্চল, ঢাকা। রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ায় দীর্ঘ 18 বছর পর শহীদ চান্দ স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব কাঠামো থাকায় স্টেডিয়ামটি দ্রুতই সংস্কার করে আবারও ম্যাচ আয়োজন করার দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বগুড়া থেকে আব্দুল আওয়ালের রিপোর্ট।
প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি শহীদ চান্দু স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বগুড়ার এই স্টেডিয়ামটি। আইসিসি স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয় এখানে। এই মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় তুলে নেয় টাইগাররা। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বৈষম্যের রোশনালে পড়ে শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ তো নয়, এমনকি বিপিএলেরও একটি খেলাও অনুষ্ঠিত হয়নি মুশফিক, তাওহিদ হৃদয়, তামজিদ তামিম ও শফিউলদের বেড়ে ওঠা এই মাঠে। শুধু তাই নয়, গেল বছর মার্চে স্টেডিয়ামকে ভেন্যু তালিকা থেকে বাদ দেয় বিসিবি। দীর্ঘদিন ম্যাচ না হওয়ায় বকেয়া পড়েছে স্টেডিয়ামের বিদ্যুৎ বিল, ফ্লাড লাইটগুলো সবই অকেজো, খেলার উপযুক্ততা হারিয়েছে আউটফিল্ড এবং পিচ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করে আবারও জাতীয় সহ আন্তর্জাতিক ম্যাচ ফেরানো হোক বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এত সুন্দর একটা স্টেডিয়াম, সেটা এতদিন অবহেলায় ছিল। তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত এখানে একটা সংস্কার কাজ শুরু হোক। রাজনৈতিক বৈষম্যতার কারণেই তো আমাদের এই খেলাটা বগুড়াতে কোনো খেলা হয়নি। এখন আমরা চাচ্ছি যে রাজনৈতিক বৈষম্য না রেখে আমরা এখানে খেলা দেখতে চাই। এই মাঠে আবার আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসুক, কারণ আপনারা জানেন শ্রীলঙ্কা বাংলাদেশের যে ম্যাচটি এখানে হয়েছিল, কত হাজার হাজার দর্শক এখানে, যে উন্মাদনা ক্রিকেটের এই উত্তরবঙ্গের মানুষের রয়েছে, সেটা কিন্তু এই বগুড়ায় যখন আন্তর্জাতিক ম্যাচ আপনি দিবেন ঠিক তখনই বুঝতে পারবেন। সরকারের পরিবর্তন হয়েছে ক্রিকেট বোর্ডের মানুষগুলো। আমি চাইবো যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে রয়েছে রাজধানী ঢাকার চমৎকার যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আনুষঙ্গিক যেসব বিষয় থাকা জরুরি তার সবকিছুই আছে বগুড়া শহরে। তাই বঞ্চিতদের তালিকায় না রেখে সংশ্লিষ্টদের আবারও এই দিকে দৃষ্টি দেওয়ার তাগিদ ক্রীড়াপ্রেমীদের। উত্তর অঞ্চলের মানুষের একটাই প্রত্যাশা, এখানে আবার ফিরে আসুক আন্তর্জাতিক ক্রিকেট, স্থানীয় ক্রিকেটের মান আরও উন্নয়নে ক্রিকেট বোর্ডের আরও ভূমিকা থাকুক। আরাফাত রহমান কোকো, উনি যে ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ক্রিকেট ডেভেলপমেন্টটা হয়েছিল তার হাত ধরেই। এই বয়সভিত্তিক খেলা, বয়সভিত্তিক প্রশিক্ষণ, এটা তার হাত দিয়েই শুরু হয়েছিল। আবার শুরু হোক এগুলো কার্যক্রম, এটাই আমাদের একমাত্র দাবি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে 15,000 দর্শকের ধারণ ক্ষমতা আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ফিফার নিয়ম মেনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে দেশের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচনের সূচি পেছানোর দাবি জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন তারা। প্রায় 16 বছর ধরে বাফুফের সভাপতির চেয়ার আঁকড়ে ধরে আছেন এক সময়কার দেশসেরা ফুটবলার কাজী সালাউদ্দিন। তবে তার সময় দেশের ফুটবলের উন্নতির চেয়ে অবনতিটাই হয়েছে বেশি। দীর্ঘ এ সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন সালাউদ্দিন। তার অধীনে ফিফার অর্থ নয়-ছয় করার দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফুটবলার হিসেবে সফল হলেও সংগঠক হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের পট পরিবর্তনের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল ফুটবল পাড়া। তবে তা আমলে না নিয়ে বরং আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদে দাঁড়ানোর কথা জানান তিনি। এবার ফিফার নিয়ম মেনে কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটিকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এমন দাবি জানান তারা। সালাউদ্দিন ভাইয়ের যে কুকর্ম করেছে বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবলের যে অবনতি হয়েছে তার একটা সুরাহা দরকার। আমরা সবাই মিলে এই আন্দোলনকে আমি মনে করি যে একটা সুফল বয়ে আনবে। ফুটবলের যারা ফুটবল চালাচ্ছে তাদের কোনো অবস্থান নাই। এখন একমাত্র শুধু সময়ের দাবি, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়ার কোনো উপায় নেই। কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা। আমরা চাই যে দুর্নীতিবাজ সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তাহলে এই ক্রীড়ামোদী মানুষ, এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচন পেছানোর দাবি করেছেন সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন সাবেক ফুটবলাররা। আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, তার কাছে অনুরোধ করেছি যে আপনি একটি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজলিউশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই। একজন দুর্নীতিবাজ সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না। সাবেক ফুটবলারদের দাবি দাওয়া নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন করার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভুটানের রোমাঞ্চকর অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের হাইকিং করিয়েছেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। প্রথমবারের মতো হাইকিংয়ের অভিজ্ঞতায় সন্তুষ্ট লাল সবুজ। আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এই দুই ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফুটবলাররা। ফিফার দুই প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি আনার লক্ষ্য তাদের। থিম্পুর আঁকাবাঁকা পাহাড়ি পথে দৌড়াচ্ছেন জামাল বিশ্বনাথরা। বাংলাদেশ থেকে ভুটানে পৌঁছে শুরুতেই অনুশীলনের জন্য হাইকিং বেছে নিলেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। পাহাড়ি পথ বেয়ে হাইকিং এর কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। মাত্রই নেপাল থেকে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ জয় করে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ। জুনিয়রদের সাফল্যে ঝিমিয়ে পড়া ফুটবলে ফিরেছে স্বস্তির সুবাতাস। অস্থির ক্রীড়াঙ্গনে এবার জামালদের সামনে চ্যালেঞ্জ ভুটান বাধা জয় করা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। বাংলাদেশের চেয়ে কন্ডিশন একটু আলাদা ভুটানের। খেলা হবে আর্টিফিশিয়াল টার্ফে। ম্যাচের আগে ভুটানের উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়াটাই মূল লক্ষ্য ক্যাব্রেরার। আমাদের প্রাথমিক লক্ষ্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়েও অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। ফুটবলারদের জন্য খুবই ইতিবাচক। সামনে আরো কয়েকটি সেশন আছে। আশা করছি ঘাটতি কাটিয়ে উঠতে পারবো। হাইকিং এর সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছেন ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিং এ উন্নতির পাশাপাশি আসন্ন এশিয়ান কাপের বাছাই সামনে রেখে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাকিব বিশ্বনাথরা। দুটি ম্যাচই জয়ের লক্ষ্য তাদের। আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স যে হাইকিং কখনো করি নাই, আজকে সেটা হয়েছে বা সেটা করছি। প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে। অনেক শক্তিশালী দল, তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে। আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করে নেওয়ার জন্য, কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো। তো আমরা এটা এফসির জন্য, সামনে এফসি এশিয়ান কাপ আছে, তো আমাদের জন্য ভালো হবে। আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে। অনূর্ধ্ব ২০ সাফজয়ী বেশ কজন তরুণও আছেন এই দলে। তাদের নিয়েও আশাবাদী ক্যাব্রেরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ভবিষ্যৎ চমৎকার স্পেন ফুটবলের। আগামী দিন বিশ্ব ফুটবলে রাজত্ব করবে তারা। প্যারিস অলিম্পিক পর্যবেক্ষণ শেষে সময় সংবাদে এমন মন্তব্য করেছেন সাবেক সুইজারল্যান্ড গোলরক্ষক পাস্কেল জুবেরবুলে। এমনকি ফ্রান্স ফুটবলেরও রয়েছে ভালো করার উজ্জ্বল সম্ভাবনা। অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পাস্কেল। প্যারিস থেকে ফিরে দেখুন আমারই আরও একটি রিপোর্ট। স্প্যানিশ ফুটবলে বইছে সুদিনের বাতাস। এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করেছে লা রোজা। যুবারা ফিরে পেয়েছে অলিম্পিক শ্রেষ্ঠত্ব। শুধু শিরোপা কিংবা মেডেলের হিসেবে নয়, যে ধারায় পারফর্ম করে চলেছে স্প্যানিশ ফুটবলাররা, তাতে আগামীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ ইউরোপের এই দেশটির হাতে যাচ্ছে তা বলাই যায়। ফুটবলের বিভিন্ন বৈশ্বিক আসরে থাকে ফিফার পর্যবেক্ষক দল। গেম ডেভেলপমেন্টের জন্য একই কার্যক্রম পরিচালিত হয় অলিম্পিক গেমসেও। প্যারিসে এই প্রতিনিধি দলের একজন ছিলেন সুইজারল্যান্ডের সাবেক গোলরক্ষক পাস্কেল জুবেরবুলের। তার দৃষ্টিতে বিশ্ব ফুটবলের আগামীর পরাশক্তি স্পেন। অসাধারণ সময় পার করছে স্পেন ফুটবল। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক পর্যায়ে ওদের পাইপলাইন বেশ সমৃদ্ধ। এটা ওদের অবস্থানকে বেশ শক্তিশালী করেছে। আগামী দিনে ওরা বিশ্ব ফুটবলে রাজত্ব করবে।
2018 বিশ্বকাপে চ্যাম্পিয়নের পর 22-এর রানার্স আপ। ইউরো সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও ফ্রান্স ফুটবলের প্রভাব অস্বীকার করার উপায় নেই। অলিম্পিকে ঘরের মাঠে ওরা পদক হারিয়েছে স্পেনের কাছে। প্রক্রিয়া ঠিক থাকায় ফ্রেঞ্চদের নিয়েও আশার কথা শুনিয়েছেন পাস্কেল। ফ্রান্স সবসময় ভালো, প্রচুর ট্যালেন্টেড ফুটবলার এখানে তৈরি হয় এবং এই প্রক্রিয়াটা ধারাবাহিক। হতে পারে তারা শিরোপা কিংবা মেডেল জিততে পারছে না, তবে খুব শিগগিরই সেই আক্ষেপ ঘুচবে তাদের। লিওনেল মেসি পরবর্তী যুগে কেমন হবে আর্জেন্টিনার ভবিষ্যৎ, তা নিয়ে অনেকেই চিন্তিত। প্যারিসে যুবাদের মিশন ছিল ব্যর্থ, পরবর্তী প্রজন্ম আহামরি কিছু করবে তার আভাসও নেই খুব একটা। তারপরও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাবেক সুইস গোলরক্ষক। আর্জেন্টিনা এমন একটা দেশ, সব সময় আমাকে আলোচনায় রাখতে হবে। এবারের অলিম্পিকে ওরা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, এটা ঠিক। তবে আমার বন্ধু মাসচেরানো দারুণ করেছে, ও যুব দল নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস মেসি পরবর্তী প্রজন্ম খুব দ্রুতই খুঁজে পাবে আর্জেন্টিনা। পাশাপাশি আফ্রিকান ফুটবল দলগুলো সাম্প্রতিক সময়ে ভালো করছে, তাও উঠে এসেছে আইওসি ফুটবল কমিটির পর্যবেক্ষণে। এসএম ইকবাল, সময় সংবাদ। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে ক্রিকেটকে বড় করে দেখা উচিত ভারত ও পাকিস্তানের। আইসিসির সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করা থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। দুদেশের রাজনৈতিক বৈরিতায় ক্রিকেটটা যেখানে গৌর, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা আইসিসির বহুজাতিক কোনো টুর্নামেন্ট ছাড়া 22 গজের লড়াইয়ে দেখা যায় না এই দু দলকে। মাঠের লড়াইয়ে হার জিতকে ছাপিয়ে জিতে যায় যেখানে রাজনৈতিক দ্বন্দ্বটা। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ও পেসার পাকিস্তান দলে থাকার পরেও আইপিএল এর মতো বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও জায়গা হয় না তাদের। সেখানেও পড়ে রাজনৈতিক অস্থিরতার প্রভাব, যদিও এমন ঘটনার জন্য দায়ী পাকিস্তানি। 2009-এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় 6 বছর পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। 2015 সালে জিম্বাবুয়েকে স্বাগত জানিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গেল 9 বছরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সহ শীর্ষ ক্রিকেটীয় দেশগুলো পাকিস্তান সফর করেছে, কিন্তু অনড় অবস্থানে ভারত ক্রিকেট দল। 2008-এ এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি টিম ইন্ডিয়া। রাজনৈতিক বৈরিতার প্রভাবে গেল বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানে খেলতে যেতে নারাজ হওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে খেলে তারা। এবারও গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে সেই একই হাইব্রিড মডেলে। তবে দু দলের এমন অস্থিতিশীল অবস্থার শেষ কোথায়, সে প্রশ্নের উত্তর খুঁজতে এর আগেও ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সরব অবস্থানে ছিলেন। এবার এই বৈরিতার অবসান চান সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। রাজনীতিকে নয়, ক্রিকেটকে মুখ্য করে দেখার আহ্বান জানান তিনি। দু দলেরই উচিত ক্রিকেটের স্বার্থে দুদেশে সফর করা বলেও মন্তব্য করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে ভারত সফর করেছি এবং দেশে ও বাইরে কয়েকটি সিরিজ খেলেছি। আমি সেই সময়গুলো উপভোগ করেছি। ভারতের উচিত পাকিস্তানে আসা এবং পাকিস্তানের উচিত ভারতে যাওয়া। রাজনৈতিক বিষয়গুলো একপাশে রেখে চলুন ক্রিকেট খেলি ও ভালোবাসি। দুদেশের সরকারকে আলোচনা সাপেক্ষে এই রাজনৈতিক বৈরিতার অবসানেরও আহ্বান জানান তিনি। আইসিসির কাছ থেকে সুবিধা নেওয়া ভারতের উচিত ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয়া বলেও কড়া মন্তব্য করেন তিনি। যখন অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তান সফর করতে পারে, ভারত কেন নয়? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। দুই দেশের সরকারের আলোচনায় বসে কথা বলা উচিত। এতে ক্রিকেটের ফায়দা হবে। প্রথমে আপনি এশিয়া কাপ নিয়ে নিলেন, এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও বলছেন। দেশে ক্রিকেট ফেরানোর জন্য পাকিস্তান কঠোর পরিশ্রম করেছে। ভারত যদি পাকিস্তানকে আমন্ত্রণ জানায়, আমাদের সরকার কখনো আটকাবে না। ভারতীয় সরকারের এমনই করা উচিত। রাজনীতি দূরে রেখে চলুন ক্রিকেট খেলি। তবে খুব শিগগিরই দু দলের এমন অস্থিরতার অবসান হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরো একবার। বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় বিসিবি। দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বোর্ড। এবং কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম ফুটবলার ও সংগঠকদের। ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি, নির্বাচন পেছানোর দাবি আমিনুলের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।